পাঁচ দশকে গণতন্ত্রের আকাঙ্ক্ষা কতটুকু আমাদের পূরণ হয়েছে, যে গণতন্ত্রের স্বপ্ন আমরা দেখি বাস্তবতার সাথে ফারাক কতটুকু? খুব ছোট করে বললে, কারণ বিস্তারিত গণতন্ত্র এটা অনেক বড় ইস্যু এজেন্ডা, তো সেদিকে আমরা নাইবা যাই। মানে যদি বলি যে একজন মানুষের যে অধিকারগুলো সেইটাকে সুনিশ্চিত করা, সেটাকে যদি আমরা গণতন্ত্রের একটা বিশেষ বিষয়ে সংজ্ঞায়িত করি এবং আমি নির্ভয়ে আমার কথাগুলো বলতে পারবো এবং আমার জীবন মান যতটুকু একটা দেশের বাস্তবতায় সম্ভব সেটুকু যাতে নিশ্চিত হবে এবং আমার কথা বলার অধিকার সহ আরও অনেকগুলো সাংবিধানিক অধিকার থাকে, সেইটা যাতে নিশ্চিত হয়, আমরা সেরকম একটা জায়গা চাই। এবং এই কথাটা আমি শুধু একটা বলতে চাই বাড়তি, সেটা হচ্ছে এটা মনে রাখা দরকার। আমরা একটা সমাজকে বা দেশকে যদি এগিয়ে নিতে চাই, তাহলে সমাজ বা দেশ তো জনগণ বাদ দিয়ে হয় না। তাহলে এই জনগণকে যদি আমি একটা উন্নততর জায়গায় না আনতে পারি, প্রতিটি ঘটনায় তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং কি বলবো যে যুক্তিসঙ্গতভাবে অংশগ্রহণ, সেটা যদি নিশ্চিত না করতে পারি, তাহলে কিন্তু আমরা এগিয়ে নিতে পারবো না। তাই এইটা গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে এবং প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে ওই কাজটা আমরা করতে চাই। এটাই হচ্ছে প্রধান বিষয়। তো এখন সেইটা একটা বড় কাজ, কিন্তু আমাদের দেশে একটা বড় আলোচনা হয়েছে যে দেখা যায় আমাদের এই অধিকার প্রয়োগের একটা বড় বিষয় হচ্ছে ভোট। যে ভোটটা এমন যে গোপন ব্যালটে হয়, যদি ভোট হয় ঠিক মতো, তাহলে দেখবেন স্বামী স্ত্রী কথাটা জানে না, ছেলে মেয়ে যার যার মতো করে দিতে পারে। এবং সেইটারও একটা পজিটিভ কারণ আছে যে আমাদের সংবিধান অনুযায়ী যে একটা নির্বাচিত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরা দেশ শাসন করবে। তাহলে কারণ এটা তো সবাই তো আমরা 20 কোটি মানুষ দেশ শাসন করতে পারে না, যারা নির্বাচিত হলো তারা জনগণের সম্মতি নিয়ে কতগুলো কাজ করবে। এবং জনগণ খালি নির্বাচিত হলেই হবে না, দেখা গেল অনেকগুলো কাজ আছে সে যদি ঠিক মতো যেটা করতে চায় তা যদি জনকল্যাণে না হয়, জনগণ তার কণ্ঠ সোচ্চার করবে এবং সেটা বুঝেই সে দায়িত্ব পালন করবে। এটাই তো যদি গণতন্ত্রের একটা বড় কথা বলি। কিন্তু আমরা অনেকদিন ধরে দেখছি বাংলাদেশে এটা ব্যাহত হচ্ছে। শুধুমাত্র ভোট ব্যাহত হচ্ছে তা না, ওই যে জনগণের অন্য যে ন্যূনতম বেঁচে থাকার জন্য যে অধিকার, সেইটা আমরা দেখছি সাধারণ জনগণই টাকা আয়ের অন্যতম উৎস। খালি মনে করার জন্য বলি, আমাদের কৃষক ক্ষেত মজুর শ্রমজীবনের বিদেশে অবস্থানরত শ্রমিকরা আর বাংলাদেশের ক্ষুদ্র যে ইন্ডাস্ট্রি যারা গড়ে তুলেছে তারাই তো টাকা আয়ের অন্যতম জায়গায়। কিন্তু দেখবেন তাদের পকেটটা প্রকৃতপক্ষে ফাঁকা থাকে, টাকা মোটা হয় অন্যদের। এবং সেইটার একটা বড় বিষয় হচ্ছে যারা এই টাকা উৎপাদন করছে, লুটপাটকারীরা অবাধ লুটপাটের ক্ষেত্র তৈরি করে এই কাজটা করছে। তাহলে আমি বেশি না যেয়ে যে দুইটা জায়গায় আনি যে আমি লুটপাটের জায়গাটা বন্ধ করব, একই সাথে মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করব, ভোটের অধিকার নিশ্চিত করব। কিন্তু বিগত দিনগুলোতে এই যে কথা বললেন, এই কাজটাই আমরা করতে পারিনি। আপনি বলছিলেন গণতন্ত্রের বিষয়ে বোঝাতে যে গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণের সরাসরি ভোটাধিকার প্রয়োগ, অন্যতম বিষয়, এবং সবকিছুতেই তার অধিকারের নিশ্চিত করা। আপনি নিশ্চয় অবগত আছেন, আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি প্রধান উপদেষ্টা যেমনটি বলেছেন, বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। আমি সহজে কথা বলি, উনি যে বললেন বাংলাদেশের মানুষ মনে করে, উনি কিসের ভিত্তিতে বললেন? আর বাংলাদেশের মানুষ মানে আমাদের দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমার তো 64টা জেলায় কমিটি আছে, বিএনপি, এখানে যে 12 দলীয় জোটের তার মুখপাত্র তিনি আছেন, তা তারা বাংলাদেশের জনগণ না? আমাদের সমর্থক বাহিনী বাংলাদেশের জনগণ না? তা আমরা যে বলছি যে দ্রুততম সময়ে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার আপনার কাজ হচ্ছে দ্রুত সময়ে নির্বাচন দিয়ে চলে যাওয়া, ভালোভাবে করা। এবং এই ধরনের অনির্বাচিত সরকার থাকলে আপনারা দেখা গেলে এমন কতগুলো কাজ করছেন যেটা আপনার অধিকারই নাই। তা সুতরাং সেই জায়গায় উনি কথা বললেন কিসের উপরে ভিত্তি করে? তাই এইটাতে এতদিন ধরে শুনছিলাম যে ওনার সপক্ষধারী অনেকে এই কথা বলছেন এবং ওনার উপদেষ্টাদের কেউ কেউ প্রথম দিন থেকে শুরু করে নানা সময় বলছেন, সবাই না, কেউ কেউ। তাতে অনেকের মধ্যে একটু মনের কোণার মধ্যে একটু উকি মেরে এইরকম ছিল, ইউনূস সাহেব বোধহয় এটা চান না, আসলে ওনার চেলা চামুন্ডারা বলছেন। এবং এইবার এই কথা বলার মধ্য দিয়ে ওনার যে ক্ষমতায় থাকার দীর্ঘদিনের ইচ্ছা, সেটাই কিন্তু বহিঃপ্রকাশিত হয়ে যাচ্ছে। কারণ ওনার এই কথাকে অন্তত পক্ষে আমি বা আমাদের পার্টি এগ্রি করি না। আল জাজিরাকে তিনি আশ্বস্ত করেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে এবং ডিসেম্বরের পরে বিলম্ব হবে না। না, ডিসেম্বর না, জুনের পরে। কিন্তু সেইটাও আমার কাছে মনে হয় ধোঁয়াশা কাটেনি কেন তাও বলে দিই। দুইটা কথা, ভেরি সিম্পল। উনি বলছেন ছোট সংস্কার চাইলে
ডিসেম্বর, বড় সংস্কার চাইলে জুন। তো এইখানে এই তিনজন আছে, আপনি আছেন। ছোট সংস্কার মানে কি এবং বড় সংস্কার মানে কি উনি এই পর্যন্ত কোথাও কি কনফার্ম করেছে? কনফার্ম করে নাই। তাহলে কি বিষয়টা দাঁড়ালো? বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি অনেক ঘটনা, তার মধ্যে নিশ্চয়ই পরে আমরা আলোচনা করব, এই যে রাখাইন মায়ানমারের ঘটনা, বাংলাদেশে অনেকগুলো ঘটনা অন্ততপক্ষে একজন রাজনৈতিক কর্মী হিসাবে চোখের সামনে দেখছি, যেগুলো ঘটছে বা অনেকের ভাষায় ঘটনা হচ্ছে। এই সবের তো একটা অন্যতম উদ্দেশ্য দেখছি, ইচ্ছা করলেও এই সময় নির্বাচন উনি করতে পারবেন না, যদি না এখনই অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্য বিবেচনা করে নির্বাচন কমিশনকে না বলেন বা যে নির্বাচনের জন্য আপনি অমুক দিন এই বছরের মধ্যে অমুক মাসের মধ্যে নির্বাচনের ব্যাপারে তুমি তোমার শিডিউলগুলো ঘোষণা করো এবং এর জন্য ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার এই সময় সেটা সম্ভব হয়। এই কথাটা না বলা পর্যন্ত উনি যতই ডিসেম্বর এবং জুন বলুক না কেন, আমাদের সামনে বরঞ্চ এখন অনেকগুলো ঘটনাবলী যা দেখছি তাতে করে নির্বাচন আরও বেশি অনিশ্চিত হচ্ছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। সুতরাং ওনার এই কথার উপরে দুইটা কথা, প্রথম হচ্ছে অধিকাংশ জনগণ চাই, সেটা এগ্রি করছি না। দ্বিতীয়ত হচ্ছে ওই যে যেটা ডিসেম্বর এবং জুন, এইটাকে অপ্রয়োজনীয় কথা মনে করছি, কারণ বাংলাদেশের অধিকাংশ দলই আমরা কিন্তু বলেছি ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব এবং করা নানা কারণে খুবই প্রয়োজন। না হলে 24-এর গণ অভ্যুত্থান তার যে আকাঙ্ক্ষা এবং আমাদের যে অপশক্তিগুলো আছে তারা নানা ধরনের সুযোগ নেওয়ার প্রচেষ্টা গ্রহণ করবে। আপনি মনে রেখেন, একটা খালি তুলে রাখি, এখন হয়তো এটা এজেন্ডা না, পরে আপনি জিজ্ঞেস করবেন। ধরেন আজকে মায়ানমারকে ঘিরে যে সংকটগুলো তৈরি হচ্ছে, যে ভূ রাজনীতি, আমি খালি এই পয়েন্টটা একটু তুলি, যে ভূ রাজনীতি করে যারা এটা করতে চায় তারা যখন দেখবে ইউনূস সাহেব থাকলে তাদের জন্য সুবিধাজনক, তা সে তো কোনো নির্বাচন করতে দেবে না, সে তো তাকেই রক্ষার জন্য প্রচেষ্টা গ্রহণ করবে। সুতরাং যদি উনি সত্যি সত্যি ক্ষমতা নেওয়ার শুরুতে যে কথা বলেছিলেন এগুলো আমাদের কাজ না, আমরা আমাদের কাজে ফিরে যেতে চাই, এবং পরবর্তীতে উনি বলেছেন অনেক উপদেষ্টারা নাকি যে বেতন ভাতা পান তাদের নাকি জীবন চলে না। আমি জানি না 8 মাস পরে এসে এখন আর কোনো কথা এই ধরনের শুনছি না। তা আমরা বলবো দয়া করে নির্বাচন দেন। আপনি পলিটিক্স করতে চাইলে অবশ্যই রাজনীতিতে আসেন, আপনি নির্বাচনে জিতলে আপনার 3-0 তত্ত্ব আরও ফেরি করে বিক্রি করেন, তখন দেখা যাবে জনগণ কি গ্রহণ করে। কিন্তু তার আগে কোনো অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করা এবং ওনার কথার প্রতি আস্থা অর্জনের কোনো কারণ আমরা অন্ততপক্ষে দেখছি না।